নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আগামী দিনে সব বিজেপি শাসিত রাজ্যে চালু হতে পারে বিভিন্ন দেওয়ানি বিধি। রাজ্যসভার ইঙ্গিত দিয়ে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, বিজেপি সব রাজ্যে বিভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায়, কিন্তু কংগ্রেসের তুষ্টিকরণের জন্য সেটা সম্ভব হচ্ছে না। সংসদে সংবিধান নিয়ে আলোচনা প্রসঙ্গে একের পর এক ইস্যু ধরে কংগ্রেসকে তুলোধুনা করেছেন শাহ। তাঁর দাবি, ৫৫ বছরে কংগ্রেস ৭৭ বার সংবিধান সংশোধন করেছে, আর সেটা হয় দলের স্বার্থে, নত তোষণের জন্য। শাহের অভিযোগ, সেদিন নেহেরু বিভিন্ন দেওয়ানি বিধি চালু না করে মুসলিম পার্সোনাল ল এবং হিন্দু কোড বিল পেশ করলেন। সেদিন থেকে এদেশে তোষণের রাজনীতি সূত্রপাত। শাহের প্রশ্ন, এক দেশে দু বিধান কেন হবে? ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় আইন কেন? কংগ্রেসকে এ নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। রাজ্যসভায় দাঁড়িয়ে শাহী ঘোষণা, বিজেপি ইতিমধ্যে উত্তরাখণ্ডে বিভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে। আগামী দিনে বিজেপি শাসিত সব রাজ্যে এই আইন কার্যকর করা হবে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে এখনো পর্যন্ত কোনো র্যাগিংয়ের ঘটনা ঘটেনি। এই র্যাগিংয়ের কালচার যেন ডেন্টাল কলেজে শুরু না হয়, সেদিকে নজর রাখতে হবে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকাদের উদ্দেশ্যে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগরতলা সরকারি ডেন্টাল কলেজের পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, এখনো পর্যন্ত ডেন্টাল কলেজে কোনো র্যাগিংয়ের ঘটনা ঘটেনি। এই র্যাগিংয়ের কালচার যেন ডেন্টাল কলেজে শুরু না হয়, সেদিকে নজর রাখার জন্য বলেন। কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক-অধ্যাপিকাদের যত বেশি সম্ভব কলেজে অবস্থান করার জন্য আহ্বান জানান তিনি। ডেন্টাল কলেজে নতুন করে কোনো পদ সৃষ্টি করা যায় কিনা তা খতিয়ে দেখারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী দিন ত্রিপুরায় ভ্রূণ প্রতিস্থাপন ও লিভার প্রতিস্থাপনের চিকিৎসা চালু করার জন্য চিন্তা ভাবনা চলছে। এর জন্য চিকিৎসকদের সাথে কথাবার্তাও চলছে। বলছেন যে এই মুহূর্তে আমরা এইভাবে চালু, যেখানে শিওর কেস, যেখানে সবকিছু মিলে গেছে, যারা ডোনার এবং যারা রেসিপিয়েন্ট, সেখানে আমরা এখানে হাত দেবো। আস্তে আস্তে করে সেটা যখন একটা ফুল ফ্লেজেড একটা কন্ডিশন দাঁড়াবে, তখন আমরা ক্যাডাভার থেকেও আমরা সেই কিডনি নিতে পারবো, সেটাও সম্ভব হবে, নট ইনিশিয়াল স্টেজ। লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা ভাবছি, কিন্তু আমি যারা বিশেষজ্ঞরা আছে তাদের সাথে কথা বলেছি, বলছি এটা একটু সবসময় একটা রিস্কি থাকে। তো ওই জায়গায় আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথাও আমরা চিন্তা ভাবনা করছি। কিছুদিন আগে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন হয়েছিল, সেখানে আমাকে ফেলিসিটেশনের দেওয়া হয়েছিল। সেখানে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে। তো ওখানকার যে ভাইস চ্যান্সেলর ম্যাডাম, ওনার সাথে আমার কথা হচ্ছিল। উনি বলছিলেন যে আমি সারা ভারতবর্ষ না, পৃথিবীর মধ্যেও ওনার খুব নাম ডাক আছে। উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন এবং প্রচুর ওনার কেস স্টাডি আছে। তা আমি বললাম, আমাদের এখানে আসুন আপনি, কারণ আমরা এখানে 250 কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম। আগরতলা ব্লক শুরু করেছি, এত সুন্দর। আর সব জায়গার মধ্যেই তো এখন মনে হয় যেন কর্পোরেট স্টাইলের করতে হবে, আদারওয়াইজ মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে না। তো ওনাকে যখন বললাম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, বলে তাহলে ভালো হয়েছে, এখানে নিশ্চয়ই আপনাদের যে ওইখানকার যে স্টেরিলাইজেশন খুবই ভালো, এই কয়েকটা জিনিস খুব বেশি একটা খরচ নেই, যদি করেন। আমি বললাম তাহলে আপনি আসুন, কি করতে হবে। তাহলে বোন মেরো ট্রান্সপ্লান্টেরও কিন্তু আগামী দিন আমরা করতে পারি। আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের আমার সবচেয়ে ভালো লাগে যখন ইভেন আমি এইমসে যাই মাঝে মাঝে আমার কাজে, সেখানেও দেখি অনেক প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা আসে বলে আমি তো ত্রিপুরার ছেলে মেয়ে, কী ব্যাপার তোমরা এখানে চলো আগরতলার মধ্যে, ত্রিপুরাতে চলো। বলে আমরা তো চলে এসছি আগে, একটা ফটো তুলবো আপনার সাথে। তো ফটো তোলার জন্যই ওরা আসতো। আমি বললাম আসুন ত্রিপুরাতে। ইভেন বিদেশেও আছে অনেকে, MRCP করেছে, FRCS করেছে, ত্রিপুরা তো ছেড়ে ওরাই আসতে চায় এখন। এখন আগে ছিল কি, প্রথমেই এসে গ্রেড 5-এ প্রথমে এন্ট্রি ছিল, গ্রেড 5
এখন আমরা তাদের জন্য আলাদা করে সুপার স্পেশালিটির জন্য আলাদা আমরা মানে সার্ভিস রুল আলাদাভাবে করেছি, যে কারণে ওদের সম্মান দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা করেছি। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, রাজ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য একটি সংস্থার সাথে আলোচনা হয়েছে। তাদের জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে। তারা 700 কোটি টাকা বিনিয়োগ করে হাসপাতাল স্থাপন করবে। এছাড়াও আরও একটি উন্নতমানের হাসপাতাল স্থাপনের প্রচেষ্টা চলছে, যেখানে সব ধরনের উন্নতমানের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে দেশের 8টি সংস্থা এই ধরনের হাসপাতাল স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। চেষ্টা করলে সবকিছু সম্ভব বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর সমীপে বহু রোগী আসে, তখন স্বাস্থ্য দপ্তরের সচিবকে ডাকা হলে তিনি জানান বহিরাজ্যে রেফার করতে হবে। তখন স্বাস্থ্য সচিবকে বলা হয় রাজ্যে সুপার স্পেশালিস্ট পরিষেবার মাধ্যমে রোগীকে সুস্থ করা যায় কিনা চেষ্টা করে দেখার জন্য। তারপরে যদি ইনফ্রাস্ট্রাকচার অভাব থাকে সেটা পূর্ণ করবে সরকার। চিকিৎসকদের ক্ষেত্রে মনোবল দুর্বল হলে প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। যে মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে প্রচুর পেশেন্ট আসে, আসার পর যখন আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে কি হচ্ছে, সুপার স্পেশালিস্ট উনি লিখছেন যে এখানে অপারেশন বা এই চিকিৎসাটা হবে না, বাইরে গেলে ভালো। এই যে একটা হ্যাবিট, তো আমি বললাম আপনি ওনাদেরকে নিয়ে বসুন। তো ওনাদেরকে নিয়ে বসেছেন। আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি, যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব, তাহলে ট্রেনিংয়ের আবার ব্যবস্থা করবো আমরা। আর যদি ট্রেনিংয়ে থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেটাও আমরা দেবো। একদিকে সেই দিকে আমরা মানে সেই কাজটা করছি। আরেক দিক দিয়ে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি, সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে, 700 কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন। সেখানেও সুপার স্পেশালিটির হসপিটাল এখানে করছেন। বর্তমান রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার উপর জোর দিয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজে ইতিমধ্যে 2 জন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীর পরিবারকে কোনো ধরনের টাকা খরচ করতে হয়নি। শুরুতে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হচ্ছে না। পুরো দমে কিডনি প্রতিস্থাপন শুরু হয়ে গেলে ঝুঁকি নিয়ে কিডনি প্রতিস্থাপন করা হবে। লিভার প্রতিস্থাপনের বিষয়েও সরকারের চিন্তা ভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, জিবি হাসপাতালে রোগীর চাপ কমানোর জন্য জেলা হাসপাতালগুলিতে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হসপিটালে যাতে খুব বেশি একটা প্রেশার আস্তে আস্তে করে কমানো যায়, সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকেও স্ট্রেংথেনিং করার আমাদের যে টার্গেট আমরা নিয়েছি। অলরেডি শান্তির বাজার সাউথ ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে, উদয়পুরে, আগরতলা তো আছেই, আমাদের ধলাই ডিস্ট্রিক্টে আমবাসাতে এবং ধর্মনগর, এর মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করব। ট্রমা সেন্টার করাতে অনেক সুবিধা। আপনারা জানেন যে ট্রমা সেন্টার থাকা মানে বোঝা যায় এই হসপিটালের যে কোনো ইমার্জেন্সি মোকাবেলার ক্ষেত্রে এই ইনস্টিটিউটগুলো কাজে আসবে। আমরা ইভেন আমবাসাতে আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার করছি, এত সুসজ্জিত কার্ডিয়াক কেয়ার সেন্টার। কোথায় কোথায় মানুষ এনজাইনা যখন হয় দূরে আসে, রাস্তায় মতো মারা যায়। সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা যেন স্ট্রং হয়। অলরেডি 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা এজিএমসিতে আমরা স্টার্ট করেছি, এবং আমাদের এখানে এখন প্রায় 86 সুপার স্পেশালিস্টের পোস্ট ত্রিপুরাতে এখন আমাদের আসন সংখ্যা আছে, টিএমসির মধ্যে আছে, এবং টোটাল আমাদের এমবিবিএস এর যে আসন সংখ্যা এখানে দরকার প্রায় 400 মতো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু হয়েছে প্রায় 150 আসনে, টিএমসিতে 100, এখানে হয়েছে 150, টোটাল 400 কিন্তু আমাদের এমবিবিএস এর সিটের মানে যা দরকার পপুলেশন ওয়াইজ মোরাললেস ইট ইজ ওকে। ডেন্টাল কলেজও হয়ে গেল, এখানে ডিএনবিও প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টে, এখানে ডিএনবিও আইজিএম হসপিটালে অনেকদিন ধরে কাজ শুরু হয়েছে। এখানে বিএসসি নার্সিং যেটা ছিল সেটাকে আমরা নার্সিং ইনস্টিটিউট করেছি। আমাদের এখানে ফার্মেসি কলেজ আছে, আগামী দিন বারবার আমি যেটা বলছি হোমিওপ্যাথি কলেজ এবং আয়ুর্বেদিক কলেজ সেখানে এখানে করব। আপনারা সবাই জানেন যে প্রায় মানে মানুষ কথায় কথায় প্রথমে টিকিটটা কেটে নেয় যে না এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, বাইরে চলে যাব।
আমি যখন মুখ্যমন্ত্রী সমাবেশের মধ্যে প্রতি বুধবারে আমি বসি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খালি স্বাস্থ্যের বিষয় নিয়ে আসে। ডাক্তারবাবুরা আমার পাশেই বসেন, অন্যান্য আধিকারিকরাও বসেন। দেখা গেল যে এই ট্রিটমেন্টগুলো ত্রিপুরাতেই হয়, অথচ কথায় কথায় বাড়ি ঘর বিক্রি করে বন্ধক দিয়ে বাইরে চলে যায়। এবং আমি সাথে সাথে যে কনসার্ন ডক্টর, ওনার সাথে আমি টেলিফোনে কথা বলি, বলে যে এটা তো আমাদের এখানে সম্ভব। এবং ট্রিটমেন্ট কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ মানুষ, পেশেন্ট ডাক্তারদের উপর আস্থাটা যতক্ষণ ধরে না বাড়বে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। এদিকে অনুষ্ঠানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াকে পুরস্কার প্রদান করা হয় 100% কলেজে উপস্থিত থাকার জন্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। সান্দন টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানি নিয়ে সরব কংগ্রেস। রাজপথে মিছিল সংগঠিত করে রাজভবন অভিযান সংগঠিত করল বুধবার। সার্কিট হাউস এলাকায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় রাজভবন অভিযান। গৌতম আদানির আর্থিক দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে জাতিগত দাঙ্গায় হিংসা দীর্ণ মণিপুর নিয়ে কেন্দ্র সরকারের নীরবতা সহ বিভিন্ন অভিযোগ তুলে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে আগরতলা শহরের রাজভবন অভিযান সংগঠিত করল প্রদেশ কংগ্রেস। বুধবার সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় প্রদেশ কংগ্রেসের সুবিশাল মিছিল। মিছিলটি রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়ে সার্কিট হাউসের সামনে পৌঁছানোর পর আরক্ষা প্রশাসনের উদ্যোগে মিছিলটি আটকে দেওয়া হয়। সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরবর্তী সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিনের মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, গৌতম আদানির আর্থিক দুর্নীতি ও প্রতারণা নিয়ে নীরব কেন্দ্রীয় সরকার, মণিপুর নিয়েও নীরব ভূমিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একবারের জন্য মণিপুর যাননি প্রধানমন্ত্রী। এই দুই ইস্যুতে উত্তাল হচ্ছে সংসদ। তাই সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে এদিন রাজ্যপালের নিকট গণডেপুটেশন প্রদান করা হয়। শুধু ত্রিপুরা রাজ্যের রাজ্যপালকে নয়, সব রাজ্যের রাজ্যপাল মারফত এই বিষয়টি উত্থাপন করা হয়েছে। দাবি করা হয়েছে সর্বভারতীয় জনমত আগামীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং প্রধানমন্ত্রীর নীরব ভূমিকা থেকে বের হয়ে এসে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা। আরো বলেন, মোদী এবং আদানির সাক্ষাৎকার জন্য দেশের মর্যাদা আজ ভূলুণ্ঠিত। অর্থনৈতিক ক্ষেত্রে চরম বিপর্যস্ততা নেমে এসেছে। দেশবাসী চাইছে এর থেকে পরিত্রাণ। তাই কংগ্রেস মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং মোদী ও আদানির সাক্ষাৎকার বিষয়ে মানুষকে সতর্ক করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। সারা দেশের প্রতিটা রাজ্যে, প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণডেপুটেশন, এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানির অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা, মণিপুর ইস্যুতে সেখানে হিংসাশ্রয়ী ঘটনা আজকে প্রায় 18 মাসের উপরে এক নাগারে চলছে। দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ। মণিপুরের জাতিদাঙ্গায় একটা বিরাট অংশের মানুষ যেমন মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিবিরবাসী হয়ে আছেন, দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাননি। সংসদ উত্তাল হচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কোনো বক্তব্য রাখছেন না। আমরা সমগ্র দেশের প্রতিটা রাজ্যে রাজ্যপালের নিকট দিয়ে এই বিষয়ে সারা দেশের যে জনমত অবিলম্বে আদানির বিরুদ্ধে এই অর্থনৈতিক প্রতারণা এবং দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে এবং মণিপুরের ব্যাপারে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ওনার যে নীরব ভূমিকা, এই ভূমিকা থেকে বেরিয়ে এসে মণিপুরবাসীকে আশ্বস্ত করা, মণিপুরের এই ঘটনা, হিংসাশ্রয়ী ঘটনাকে বন্ধ করা। সারা বিশ্বে আজকে ভারতবর্ষের শিল্পপতিদের তাদের সম্মান, তাদের দেশের পদমর্যাদা ভূলুণ্ঠিত। মোদী আদানির তাদের সখ্যতা আজকে
একটা অর্থনৈতিক যে চরম বিপর্যতা এই দেশের মানুষ যেটা প্রত্যক্ষ করছে। এদিন রাজভবন অভিযান থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশের মধ্যে সবচেয়ে ধনী হলেন আদানি। তিনি দেশকে কর ফাঁকি দিয়ে চলেছে, তিনি ভারতকে লুটে নিচ্ছে, আর এই আদানির টাকা দিয়ে বিজেপির ভোট লড়াই করছে। অর্থাৎ বিজেপি দেশবাসীকে বলছে, আদানি বাঁচাও, দেশ বাঁচাও। দেশের বিমানবন্দর, রেল স্টেশন, কয়লা এবং সেনাবাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে যতগুলি চুক্তি কেন্দ্র সরকার করেছে সবগুলি আদানির সঙ্গে করেছে। মোদী সরকারের এই ধরনের কার্যকলাপে আজ গোটা দেশবাসী আক্রান্ত। এটা রাজ্যপালের দৃষ্টিতে নেওয়া হলে কোনো লাভ হবে না, তা জানতে পেরেও মানুষকে সজাগ করতে কংগ্রেস আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের ইস্যু টেনে শ্রী বর্মন বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা আরও বেশি আক্রান্ত হোক সেটাই চাইছে বিজেপি, বরং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়াতে চেয়েছে ভারত সরকার। তাহলে ভারতে হিন্দুদের ভোট অটুট থাকবে। তাই যথার্থ ভূমিকা ভারত সরকার থেকে নেওয়া হয়নি। তিনি আরো বলেন, বই পুস্তক থেকে পর্যন্ত বিজেপি ইতিহাস মুছে ফেলে বিভ্রান্তকর তথ্য আনার চেষ্টা করছে। তাহলে দেশ কিভাবে এগোবে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। শ্রী বর্মন মন্ত্রিত্ব ছেড়ে কংগ্রেসে যোগদান করার বিষয়ে বক্তব্য রেখে বলেন, মানুষ ক্ষমতার জন্য অন্যায়ের পথও অবলম্বন করে, কিন্তু সেই অন্যায় পথ অবলম্বন করতে পারবে না বলেই দল ছেড়েছেন। শরীরে সততার রক্ত রয়েছে, যতদিন রাজনীতি করবে মানুষের জন্য রাজনীতি করবে বলে জানান তিনি। আরো বলেন, রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশের উদ্যোগ আজ মান সম্মান নেই। পুলিশের চোখের সামনে অন্যায় হচ্ছে, কিন্তু পুলিশ নিরুপায়। কতদিন এভাবেই তারা দায়িত্ব এড়িয়ে চলবে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এরা চাইছে বাংলাদেশের মন্দির আরো ভাঙুক, হিন্দুদের উপর আরো অত্যাচার নেমে আনুক। हमको फायदा यहाँ पे हिंदू का, হিন্দুদের ভোটটাকে আমরা অটুট রাখতে হবে। ওখানকার ঘটনা যদি কমে যায় আমাদের লাভ হবে না, ওখানকার ঘটনাগুলো বাড়াতে হবে। কাজে এই প্রেক্ষিতে কোন যথার্থ ভূমিকা ভারত সরকার থেকে নেওয়া হয়নি। ভারত সরকারের তরফ থেকে ওখানকার রিলিজিয়াস মাইনরিটি যারা রয়েছে তাদেরকে কোন ধরনের যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বন্ধুরা জেনে যান, बिकॉज द रूलिंग पार्टी ये लोग चाहते हैं कि वहां पे हिंदू के ऊपर ज्यादा अत्याचार होने से हमको मुनाफा मिलेगा, ভোট में আমাদের মুনাফা মিলবে, ভোটের বাজার আমরা মার্ক করতে পারবো। এই তো চলছে। আজকে যে কালকে বিজয় দিবস গেল, পরশু দিন জানেন আর্মি হেডকোয়ার্টারে এই জেনারেল অরোরার নেতৃত্বে যে ছবিগুলো, এতগুলো ট্যাঙ্ক, প্রায় 90-92 হাজার পাকিস্তানি সৈন্য সারেন্ডার, आर्मी हेडक्वार्टर जो छवि ছিল, मोदी सरकार बोलती ये सब छवि उतार दो, नहीं चाहिए, इंग्रेजी का प्रचार हो रहा है, ये सब हटा दो वहां से। এই তো হচ্ছে। এরা ইতিহাসকে বিকৃত করতে চাইছে। দে ওয়ান্ট টু রিরাইট হিস্ট্রি তাদের সুবিধা অনুসারে। जो बंदा माफीनामा लिखता था उस वक्त स्वाधीनता आंदोलन के समय, वो बंदा हो गया वीर सावरकर। और जो आदमी 16 साल जेल में बिताया जवाहरलाल नेहरू, उसको छोटा करके दिखाने का कोशिश हमेशा हो रहा है बीजेपी की तरफ से। They want to rewrite history, ইতিহাস বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই ভারত নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা। নতুন প্রজন্মের কাছে আপনার এই এডুকেশনে দেখবেন প্রত্যেক এই যে গেরীয় কারণ বলি আমরা, এডুকেশন স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের ইতিহাসকে বিকৃত করে নতুন নতুন চ্যাপ্টার ইনক্লুড করছে। আসল তথ্যগুলো হিস্টোরিয়ানদের কোনো মতামত নেই। बीजेपी मार्का কিছু সুবিধাবাদী লোক যা ব্যাখ্যা দিচ্ছে, টিভি টেলিভিশন সব উল্টা পাল্টা প্রচার করে মানুষকে, ইয়াঙ্গার জেনারেশনকে তারা বিষাক্ত করে তুলছে। এই দেশ কিভাবে এগোবে? আয়োজিত এই দিনে রাজভবন অভিযানে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
শান্তন টিভি। বাড়ি থেকে বেরিয়ে ইটভাটায় যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারালো এক বাইক চালক, নাম গোপাল দেবনাথ। বাড়ি বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। এই গোপাল দেবনাথ চিত্তামারা এলাকার একটি ইটভাটাতে ম্যানেজার হিসেবে কাজ করত। জানা যায় TR01 AC 1750 নম্বরের পণ্যবাহী গাড়ি দ্রুতগতিতে এসে TR08 G4913 নম্বরের একটি বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাইক চালক ছিটকে পড়ে মালবাহী গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়। উপস্থিত লোকজনেরা এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় বিলোনিয়া দমকল কর্মী ও বিলোনিয়া থানার পুলিশকে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে এসে নিহত গোপাল দেবনাথকে নিয়ে আসে হাসপাতালে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে গোপালের মরদেহ। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। এলাকার লোকজন ও বাড়ির লোকজনদের সাথে দুর্ঘটনার বিষয় নিয়ে জানার পর দুর্ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঘাতক মালবাহী গাড়ি সহ গাড়ি চালককে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। গোপাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমরা একটা 7:35 অনুমানিক একটা কল পাইছি, চিত্তামারা পুরান বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা গেলাম, যাই দেখি যে একটা বাইক আর একটা গাড়ি সংঘর্ষ হয়েছে। মানে একজন ঘটনাস্থলেই মানে ইয়ে হয়ে গেছে আর কি, মাথা খুলি পুরো বাইরে গেছে। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া হসপিটালে নিয়ে শিফট করে দিচ্ছি আর কি। নাম কি জানা গেছে? নামটা গেছে এমনি জানা গেছে যে গোপাল দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি চিত্তামারাই। আর বাইকের নাম্বারটা হচ্ছে TR08 G 4913 আর ট্রাকের নাম্বার হচ্ছে TR01 AC 1750। সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এক ব্যক্তির সাথে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। উদয়পুরের আরকেপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দয়ালহরি দেবনাথ নামে অভিযুক্ত ব্যক্তিকে। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে জানায়, উৎপল চক্রবর্তী নামে এক ব্যক্তি মঙ্গলবার আরকেপুর থানায় মামলা দায়ের করে দয়ালহরি দেবনাথ নামে একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে উনার নামে আপত্তিকর মন্তব্য পোস্ট করে উনাকে নগদ অর্থ প্রদান করার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে তিনি 50,000 টাকা দিয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর আরকেপুর থানায় একটি মামলা নথিভুক্ত করে পুলিশ ঘটনা তদন্তে নামে। যথারীতি পুলিশ ঘটনার তদন্তক্রমে আগরতলার নন্দননগর এলাকা থেকে দয়ালহরি দেবনাথকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ধৃত দয়ালহরি দেবনাথকে আদালতে সোপর্দ করে পুলিশ। ওনার নামে গতকালকে আমাদের কাছে একজন উৎপল চক্রবর্তী নামের ভদ্রলোকের থেকে কমপ্লেন্ট আসে যে উনি এই মিস্টার দয়ালহরি দেবনাথ উনি ফেসবুকে ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কমপ্লেনেন্টের এগেনস্টে খুব ডিফেমেটরি মিলিশিয়াস কন্টেন্ট আপলোড করছেন, ইনাকে ধমকি দিচ্ছেন, প্লাস ইনাকে ডিফেম করার চেষ্টা করে বা ডিফেম করার থ্রুতে ওনার কাছে মানি এক্সটর্ট করছেন। তো ওনাকে এত প্রেশার দেওয়া হয়েছে, যেটা অ্যালিগেশন আছে FIR-এ, যে ওনাকে প্রেশার দেওয়া হয়েছে আর প্রেশারের থ্রুতে উনি ওনাকে বাধ্য হয়ে 50,000 রুপিস ট্রানজ্যাক্ট করেছেন। আজকে আমরা ব্যাংক ট্রানজ্যাকশন চেক করেছি, SBI থেকে আমরা যে কমপ্লেনেন্ট আছে মিস্টার চক্রবর্তী ওনার আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা নিয়েছি। এখানে দেখা গেছে একটা পার্টিকুলার ডেটে 50,000 ট্রানজ্যাকশন আছে অ্যাজ ক্লেম। এখন এই কমপ্লেনেন্টের বেসিসে এই দয়ালহরি দেবনাথকে কালকে আগরতলা থেকে OC প্লাস কেসের IO অ্যারেস্ট করেছেন। এখন ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কোন কোন সেকশন? এক্সটর্শনের কেস আছে, এক্সটর্শনের সেকশন আছে, ক্রিমিনাল ইন্টিমিডেশন আছে, চিটিং আছে, আর IT অ্যাক্টের সেকশন আছে। 5 দিনের রিমান্ড চেয়েছি কি ওদের যে ব্যাংক ট্রানজ্যাকশন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তো আমাদের লাগবে, কারণ কি এক্সটর্শনের কেস প্লাস ওর ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারও আছে। তো এটা একটু থরলি ইনভেস্টিগেট করার জন্য আমরা ল্যান্ডেড কোর্টকে 5 দিনের রিমান্ডে ফেরত দিয়েছি। বুধবার নজরুল কলাক্ষেত্রে জিও স্পেশাল টেকনিক্স ব্যবহার করে ত্রিপুরা ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি বিষয়ক একদিনের এক কর্মশালার আয়োজন করে কর্মশালার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি বক্তব্য রেখে বলেন, দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা জেলা খাদ্যশস্য তৈরিতে স্বয়ংবর রয়েছে। খোয়াই ধলাই জেলার 4,000 মেট্রিক টন ঘাটতি রয়েছে এবং ঊনকোটি জেলায় 12,000 মেট্রিক টন ঘাটতি রয়েছে। দ্রুত এই 3টি জেলায় খাদ্যশস্য স্বয়ংবর করার
সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তর ত্রিপুরা জেলা এবং পশ্চিম ত্রিপুরার কিছু সমস্যা রয়েছে বলেই জানান মন্ত্রী। আগামী দিন কৃষকরা ফসল ফলার করার জন্য বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। সেটা হলো মাটির উর্বরতা। মাটির উর্বরতার উপর নির্ভর করে বিজ্ঞানসম্মতভাবে ফসল উৎপাদন করলে ফসল আরও বেশি উৎপাদন করা সম্ভব হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, রাজ্যের 4,72,000 কৃষক রয়েছে। তাদের জমির জন্য সোয়েল হেলথ কার্ড আনা হয়েছে, যাতে জমির উর্বরতা শক্তি আবার আগের জায়গায় নেওয়া যায়। এই 4,72,000 কৃষকের উপর নির্ভর করে রাজ্যের 42 লক্ষ মানুষের খাবার, এমনটাই বললেন মন্ত্রী রতনলাল নাথ। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন জেলার কৃষকরা উপস্থিত ছিলেন। আগের মতো দেশ নেই। 81 কোটি মানুষকে ফ্রি চাল দিচ্ছে। আমরা বলতে পারেন ফ্রি চাল তো ভালো না, এটা আমি বলছি না। হিউজ প্রোডাকশন হচ্ছে বলেই প্রধানমন্ত্রী দিতে পারছে। এটাকে এই সাইডে নেগেটিভ মাইন্ডে দেখবেন না, পজিটিভ মাইন্ডে দেখতে হবে। আগে যখন ছোট ছিলাম আমি, আগে কোথা থেকে চাল আসতো? বিদেশ থেকে আসতো। আমাদের প্রধানমন্ত্রীরা গিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে কিছু চাল দিন, আমাকে গম দিন। আজকে আমরা ধানের সেকেন্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং প্রোডাকশনটা আমাদের এই জায়গায় নিতে হবে এবং আমরা সেরকমভাবে চিন্তা করছি। আজকে আমাদের রাজ্যে 24,76,000 মানুষ ফ্রি চাল পাচ্ছে 5 কেজি করে মাথা পিছু। ইট ইজ ইম্পর্ট্যান্ট। তো আমরা আমাদের মেইন জায়গা হলো আত্মনির্ভর হতে হবে। দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। আপনারা আজকে ভারত যেভাবে এগুচ্ছে, এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যদিও আমরা অর্থনৈতিক ক্ষেত্রে আমরা 5th পজিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর আগে ছিল 11th পজিশন, নাও ইট ইজ 5th পজিশন। আমাদের উপরে কারা কারা আছে? আমেরিকা, চায়না, জাপান, জার্মানি, বাকি 5 নম্বরে আমরা ইকোনমিকে। কিন্তু লাস্ট 2 ইয়ার্স দেখুন গ্রোথ রেট অফ দি জিডিপি। ইন্ডিয়া লাস্ট ইয়ারে 8.2%, চায়না 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%। মানে আমরা ওয়ার্ল্ডে গ্রোথ রেটে 8.2% ইন্ডিয়া। দিস ইয়ার 24-25 প্রভিশনাল 7%, চায়না 5%, আমেরিকা 2.6% অ্যান্ড রাশিয়া 3.2%। অর্থাৎ যদি এরকম চলতে থাকে, ইন্ডিয়া 2030-এর মধ্যে হয়ে যাবে 2nd পজিশন ওয়ার্ল্ডে। আজকে এইভাবে আমাদের দেশ এগোচ্ছে। শারদীয়া স্বর্ণবাহার এবং ধনতেরাস ধনবৃদ্ধি মেগা লাকি ড্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় বুধবার। পাশাপাশি আগামী 22 ডিসেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে আসছে মেরি ক্রিসমাস এবং ইংরেজি নতুন বর্ষের অফার। শারদীয়া স্বর্ণবাহার ও ধনতেরাস ধনবৃদ্ধি উৎসব উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারি আয়োজিত মেগা লাকি ড্রর পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় বুধবার। এ উপলক্ষে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জুয়েলারির কর্ণধার নারায়ণ দেবনাথ ও গ্রাহকরা। এই আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় লাকি ড্রয়ের পুরস্কার 5টি স্কুটি। প্রতিষ্ঠানের কর্ণধার নারায়ণ দেবনাথ জানান, 60তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে এবছর রাধাকৃষ্ণ জুয়েলারি নানা অফার ও অনুষ্ঠান উদযাপন করেছে এবং আগামী 22 ডিসেম্বর থেকে মেরি ক্রিসমাস এবং ইংরেজি নতুন বর্ষের অফার শুরু হবে। এর মধ্যে থাকবে প্রতি গ্রাম সোনার গহনা মজুরিতে 25% ছাড় ও হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। চলবে 5 জানুয়ারি 2025 পর্যন্ত। এবং আজকে আমাদের মেগা ড্র বিজয়ী যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদের আমন্ত্রণে সবাই উপস্থিত হয়েছেন। আজকে আমরা শারদীয়া স্বর্ণবাহার ও ধনতেরাস ধনবৃদ্ধি অফার যে ছিল, তার যে মেগা ড্র ছিল 5টি স্কুটি, এটা আজকে আমরা সম্পন্ন করতে পেরেছি। এই 5 জন লাকি ড্রর মাধ্যমে 5 জন বিজয়ী আমরা বেছে নিয়েছিলাম। 5 জন বিজয়ীর হাতে আমরা আজকে 5 জনকে 5টি স্কুটি তুলে দিয়েছি। দিয়ে আমরা এই অফারগুলি কর্মকাণ্ড সমস্ত কমপ্লিট করেছি।
আমরা অসংখ্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় গ্রাহক বন্ধুরা যারা আমাদের সবসময় পাশে থাকে এবং সবসময় থাকবে এই আশা করি। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারি পরিবারের পক্ষ থেকে যারা যারা আমাদের এই অফারে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা প্রতি বছরই আমরা এই মানে বিভিন্ন অফার রাখি, আয়োজন করে থাকি। এবারও আমরা 22শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2025 আমাদের মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার স্পেশাল অফার চলছে। এই অফারেও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। এবং রাধাকৃষ্ণ জুয়েলারির 5টি শোরুম যথা উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর থেকে একজন করে বিজয়ী হয়েছেন। তারা হলেন ঋতিকা সরকার, তাসলিমা আক্তার, দিলীপ পাল, শিবশঙ্কর সাহা, সুস্মিতা দত্ত। শান্তন টিভি। মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাজধানীর রঞ্জিত নগর এলাকায়। শিশির দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত দুটি ঘরের সরঞ্জাম। দমকল কর্মীরা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলে এসে দেখতে পায় শিশির দাসের বাড়ির ভাড়াটিয়া রাকেশ দাসের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু তাৎক্ষণিক কাজে হাত লাগাতে পারেনি দমকল কর্মীরা, কারণ গোটা বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শর্ট ছিল। পরবর্তী সময় বৈদ্যুতিক লাইন ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। সময় মতো দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসার আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। রঞ্জিত নগর একটা বড় এই যে বাড়িতে একটা আগুন লাগছে খবর পাই আমরা আগরতলা ফায়ার স্টেশন থেকে সঙ্গে সঙ্গে আমরা আছি। কটা ইঞ্জিন আছে আপনার? আমরা মোট 2টা ইঞ্জিন। কিসের থেকে লাগছে বলে প্রাথমিক এটা ইলেকট্রিক শর্ট সার্কিটে সম্ভব। এরকম কোনো কিছু পাওয়া গেছে কি যে? হ্যাঁ, আমরা বাড়িতে আসার পরে আমরা কাজ করতে অনেক অসুবিধা হয়েছে। পুরো বাড়ি ইলেকট্রিক শর্টে আছে। কটা ঘর পড়ছে? মোট 2টা রুম আছে এখানে, একটা এল সিস্টেম, একটা ঘর। প্রাথমিক পর্যায়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে? অনুমানিক ৳1,05,000 ঘর মালপত্র নিয়ে। কল পাইছি যে ফায়ার ইনসিডেন্ট হয়েছে। ফায়ার সার্ভিস অলরেডি যারা কাজ করতেছে। ওই তো এখানে একটা ঘর ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লাগছে আর কি। কি নাম মালিকের? মালিকের নাম তো বাড়ি মালিকের নাম শিশির দাস, লেট শিশির দাস। তাইনার ওয়াইফ আছে। আর হিনো যে ঘরে আগুন লাগছে তারা ভাড়া থাকতো হিনো। সড়ক নির্মাণে বরাত পাওয়া সংস্থার অস্থায়ী শিবিরে দুষ্কৃতীদের হানা। ঘটনায় আহত শ্রমিক। নিরাপত্তাহীনতায় ভুগছে শ্রমিকরা। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুয়া টিলা 3 কিলোমিটার সড়ক নির্মাণে বরাত পায় কৈলাসহর স্থিত এক ঠিকাদার সংস্থা। বরাত পাওয়ার পর থেকে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্থানে ক্যাম্প গঠন করে প্রায় 20 থেকে 25 দিন যাবৎ ইট ভাঙার কাজ করছে 10 থেকে 15 জন শ্রমিক। কিন্তু অভিযোগ, গতকাল রাতে আনুমানিক 9টা নাগাদ একদল দুষ্কৃতী হানা দেয় শিবিরে এবং হুমকি দেয় কাজ বন্ধ করে দেওয়ার জন্য। পাশাপাশি ভাঙচুর চালায় শিবিরে থাকা ঘর এবং 2টি ট্রিপার গাড়িতে, এবং সেখানে থাকা শ্রমিকদেরও মারধর করে বলে অভিযোগ এক শ্রমিকের। কিন্তু ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি শ্রমিকরা। পরদিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে সংস্থার সাব কন্ট্রাক্টররা এবং বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবে বলে জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত শ্রমিকরা। আমরা তো খাওয়া দাওয়া ঘুমাইছে, ঘুমানোর পরে 9টার দিকে তারা 2টা গাড়ি লই আইছে। সব মুখ বান্ধন না, আমরা চিনি না। তো আমরা বাড়ির থেকে বাইর করে তারে 2-3 গুছে দিছে, লাঠি দিছে, এই দূরে আর আমরা জানি না। এই যে টিনের মধ্যে অনেকটা মানে দায়ের আঘাত দেখতেছে, এর কি তারকে দা ছিনে নিয়ে আইছিল? না না, দা সব আমরা দাও তারা হাতরা 2টা লয়ে গেছে, দাও 4টা লয়ে গেছে। এটি আক্রমণ কোপাইছে এটি তারা কোপাইছে, যেদি তারা আছে একদল, তারাই কোপাইছে। কেমন লোক আইছে? তারা 10-12 জন লোক আছে। রাস্তা বন্ধ করো, এখানে কাজ করতে পারত না, এই বকর সকর কইছে আর কি। তো এই বিষয়ে থানাতে জানাইছো না? বা আমরা থানারে জানাইছি না, মালিকেরা ফোন করছে, এবার মালিকে তার লগে যোগাযোগ করছে। লাস্টে দিয়া আমি তার হাতে পাওয়া ধরছি, বলে আমরা 2টা রুম রেখা দাও, আমি আজকাল লেগে ঘুমানো লাগিয়া
তো এবার তারা বাদ বাকি আর 2-3 আইয়া আমরা সান্ত্বনা দিয়া আমরা ঘুমাই গেছি, আমরা তারপরে আর কিছু জানি না। যখন আমরা খাইয়া দাইয়া যখন ঘুমাইতেছি সে সময় হঠাৎ করে মনে করো 10-12 জন মতো লোক আছে। তারপর আমাদেরকে সজাগ করিয়ে দেয়, তারপর কোনো কথা না জিজ্ঞাসা করিয়ে দেয়। আমরা 2-3টা মানে এখানে একটা এদিকে একটা গুছি মাছের লাঠি মাছের 3টা। কয়টার সময় হইব আনুমানিক? অনুমানিক 9টা 10 মিনিট। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দুলুকপুর রাস্তামাটা মানে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।